হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা সংকটাতে ভিতরে বুঝতে পারছি কি, মানে শরিকানা, মানে শরিকানা অথবা প্রতিবেশী হওয়ার ভিত্তিতে ক্রেতার ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করাকে সুফা বলা হয়। তো একটা কিতাব আছে ফাতুল মুলহিম, হ্যাঁ, ফাতে ফাতুল মুলহিম, তাকমিলায় ফাতুল মুলহিম একটা কিতাব আছে। তো এটা এবং কি এছাড়া আরো যত মানে ব্যাখ্যাকারী থাকেন না কেন, সবাই মানে কি বলে, সুফার সংখ্যাটা এভাবে লিখছেন বা বলছেন যেটা আমি মাত্র বললাম। ঠিক আছে? বা অন্য কেউ যদি ভিন্নভাবে সংখ্যাটা দিয়েও থাকেন, তবে এটার সারমর্মটা এমনই, যেটা বললাম, শরিকানা বা প্রতিবেশী হওয়ার কারণে ক্রয়কৃত ক্রেতার ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করা। মানে মূল কথা হলো, মানে কি বলে, ফাতহুল মুলহিম এবং কি ছাড়া আরো যত মানে ব্যাখ্যাকার আছেন সবাই এমনটি বলেছেন, বা এমনটি যদি না বলেও থাকেন তাহলে তাদের কথার মূল কথাটা এমনই, যেটা আমরা মাত্র জানলাম। আচ্ছা, তো ফাতহুল মুলহিমের যে লেখক আছেন উনি বলেন কি বলে এই সংখ্যাটার ভিতরে, হ্যাঁ, একটা মানে কি বলে, একটা আপত্তি দেখা যায়। লেখক উল্লেখ করেছেন যে এই সংখ্যার মাঝে একটা আপত্তি দেখা যায়। আপত্তিটি হলো, সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে তামাল্লুকুল বুকাতি ইলা আখিরিহি, স্থাবর সম্পত্তি মালিক হওয়াকে, স্থাবর সম্পত্তির মালিক হওয়াকে সুফা বলে। আর সুফার মাধ্যমে মাসালা বর্ণনা করা হয়েছে যে সুফা সাব্যস্ত হয় বিক্রয় চুক্তি সম্পাদিত হলে, তা দৃঢ় হয় সাক্ষী রাখার মাধ্যমে, এবং সম্পত্তি মালিকানা আসে সুফি তা হস্তগত করলে। অতএব যদি সুফার সংজ্ঞাই হয় স্থাবর সম্পত্তির মালিক হওয়া, তাহলে তো বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার পর যখন সুফা সাব্যস্ত হয়, তখন সম্পত্তিতে সুফির মালিকানা সাব্যস্ত হয়ে যেত, অথচ তা হয় না। অর্থাৎ এখানে বুঝতে চাইছি আমরা, এখানে বোঝাচ্ছে যে আমরা যা বললাম বা পড়লাম, যে কি বলে, ক্রেতা থেকে মানে ক্রেতার আহ, মানে ক্রয় মূল্য অনুযায়ী সফি যদি সেই জায়গাটা কিনে, তাহলে এটা তার মালিকানায় চলে আসবে। এটা আমরা মানে সঙ্গে বললাম, ক্রেতার ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করাকে সুফা বলে। এটা আমাদের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে লেখক বলতেছেন যে এখানে মানে আপত্তিটা হলো এমন, যে স্থাবর সম্পত্তির মালিক হওয়াকে সুফা বলে। আর সুফার অধ্যায় মানে এখানে দেখবেন সামনে মাসালা বর্ণনা করব। মাসালাটা হচ্ছে এমন যে সুফা সাব্যস্ত হয় তখন যখন বিক্রয় চুক্তি সম্পাদিত হয়। প্রথমে বিক্রয় চুক্তি সম্পাদিত হয়, তা, আচ্ছা, বিক্রয় চুক্তি বিক্রয় চুক্তি সম্পাদিত হলে, আচ্ছা, সুফা সাব্যস্ত হয় বিক্রয় চুক্তি সম্পাদিত হলে, মালিক হয় না কিন্তু। সুফাটা সাব্যস্ত হয় বিক্রয় চুক্তিটা কি হলে, সম্পাদিত হলে। আপনি মনে করেন ওই যে কি বলে, যে ক্রেতা তার থেকে আপনি মনে করেন বিক্রি চুক্তি, আপনি যে সে যে আপনার কাছে বিক্রি করবে, আপনি যে কিনবেন, এর একটা চুক্তি হয়েছে, চুক্তি, এটা সাব্যস্ত মানে আপনারা দুজন মিলে চুক্তিটা করছেন। চুক্তি করার মানে এমন না যে আপনারা মানে কি বলে আপনি মালিক হয়ে গেছেন। তো স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদিত হলে সুফা সাব্যস্ত হয় বিক্রয় চুক্তি সম্পাদিত হলে। কথা বুঝতে পারছেন? বিক্রয় চুক্তিটা সম্পাদিত হলে তখন সুফাটা সাব্যস্ত হয়, মালিকানা হয় না। আর দৃঢ় হয় কখন? সাক্ষী রাখলে। মানে আপনি যে সফি, এটা দৃঢ় হবে, আরো শক্তিশালী হবে আপনি যখন কোনো সাক্ষী রাখবেন। এবং সম্পত্তি মালিকানা আসে সফি তা হস্তগত করলে। বুঝছেন? যখন একবারে আপনার এটা আপনার মালিকানা আপনি যখন এটা হাতে নেবেন, যখন একবারে পুরোপুরি আপনার মালিকানা চলে আসবে, অর্থাৎ আপনি একবার জিনিসটা হস্তগত করবেন, তখন এটা মালিকানাটা কি হয়? সাব্যস্ত হয়। এর আগে চুক্তি, এর আগে মনে করেন মালিকানা সাব্যস্ত হয় না। প্রথমত বিক্রয় বিক্রয় বা ক্রয় চুক্তি, মানে ক্রয় চুক্তি করলে এটা দ্বারা মানে সুফাটা সাব্যস্ত হয়। আর সাক্ষী রাখলে হয় আপনার মানে সুফাটা আপনার জন্য কি হয়? শক্তিশালী হয়। আর যখন আপনি এটা হস্তগত করেন, ডাইরেক্ট আপনার হাতে নেন, তখন আপনার মালিকানা কি হয়? সাব্যস্ত হয়। কিন্তু এখানে তো বলছে শুধু কি করা, শুধু মানে ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করা। আপনি খালি মানে কি বলেন, ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির, মানে আপনি সে যে কয়টাকে দিয়ে এটা ক্রয় করছে আপনি ওই কয়টা দিলেন, দেওয়ার সাথে সাথে আপনি মানে মালিকানা লাভ করছেন, বিষয়টা এমন না। ঠিক আছে? একবারে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মালিক হবেন না। ঠিক আছে? এটা হচ্ছে মূলত মাসালা। কিন্তু এখানে লিখছেন শুধু মানে কি বলে টাকা দিয়ে কেনার পরে মালিকানা সাব্যস্ত হবে।
তো এখানে বলতেছেন লেখক, অতএব যদি সুফার সংজ্ঞাই হয় স্থাবর সম্পত্তির মালিক হওয়া, তাহলে তো বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার পর যখন সুফা সাব্যস্ত হয় তখনই সম্পত্তিতে সফির মালিকানা সাব্যস্ত হয়ে যেত, অথচ তা হয় না। বুঝছেন? এখানে মানে সংজ্ঞা অনুযায়ী যদি বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার সাথে সাথে মালিকানা সাব্যস্ত হয়ে যেত, তাহলে তো সংজ্ঞাটা ঠিক ছিল। কিন্তু এমনটা না, মাসালা হইলেও বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার পরে, হ্যাঁ, এটা মানে বিক্রয় চুক্তি এটা যখন আমরা করি তখন এটা দ্বারা মানে সুফাটা সাব্যস্ত হয়, মালিকানা সাব্যস্ত হয় না। কিন্তু এখানে লিখছেন ডাইরেক্ট কি মালিকানা সাব্যস্ত হয়ে যায়। তো বাস্তবতা হচ্ছে ভিন্ন। আচ্ছা, তো এই আপত্তিটা, আপত্তিটা কি বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা, আপত্তিটা যেটা বলতেছেন আসলে, চুক্তিটা যে সুপারাতে সাব্যস্ত হয়, সুপারা তো সাব্যস্ত হইলো যখন যে শরিক ছিল, সাথীর যে শরিক ছিল, ওই শরিক যখন যার কাছে মুস্তারির কাছে বিক্রি করতেছে, যখন মুস্তারি এবং শরিকের মাঝে যখন চুক্তি সম্পন্ন হইব, তখন যায় সফিটা বা সুপারা সাব্যস্ত হবে সফির জন্য। এখানে আপনি আমার মানে, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা আমি আবার বলি, আমার কথা মানে এরকম, এখানে মানে সংজ্ঞাতে বলছে শুধু মানে ক্রেতার থেকে ক্রয়কৃত মূল্যে, মানে ক্রয়কৃত মূল্যে চুক্তি করলেই মানে কি বলে মালিকানা চলে আসবে। কিন্তু আর মূলত মাসালা যেটা একবারে নফসে মাসালা, মাসালাতে আছে না, প্রথমে তো ক্রয় কি বলে, এটা মানে ক্রয় বিক্রয় এটা চুক্তি হবে, চুক্তি হলে আপনার সুফাটা সাব্যস্ত হবে। আর আপনার যখন এটা হস্তগত হবে তখন আপনার মালিকানা সাব্যস্ত হবে। মূল কথা হচ্ছে হস্তগত আবার হওয়ার আগ পর্যন্ত আপনার মালিকানা সাব্যস্ত হবে না। এগুলো ঠিক তো আছে? আপনার যে এখানে সংজ্ঞা যেটা আছে না, মনে করেন তামাল্লুকুল বুকাতি বিমা কম আল মুস্তারি, এখানে তো বিমা কম আল মুস্তারি, অর্থাৎ মুস্তারি যে অর্থের উপরে চুক্তি করছে শারিকের সাথে, ওই অর্থ দিয়েই তো ইয়া সফি যে আছে, সফি জমিটা নিবে, তাই না? যদি হুম। সফি ওই অর্থ, যে অর্থ দ্বারা মুস্তারি ক্রয় করছিল, ওই অর্থ দ্বারা যদি সফি ওই অর্থ দিয়েই ক্রয় করে ফেলে, তাহলে তো ক্রয় চুক্তি সম্পন্ন হয়ে গেছে। সফি যদি যে মূল্য দিয়া মুস্তারি কিনছে, ওই মূল্য যদি সফি তার ইয়েকে দিয়ে দেয়, যে শরিক ছিল শরিককে দিয়ে দেয়, তাহলে তো অলরেডি শরিকের সাথে চুক্তি চুক্তিতে সম্পন্ন হয়ে গেল। তখন তো চুক্তি সম্পন্ন হওয়ার সাথে সাথে তো মালিকানা তার সাব্যস্ত হয়ে গেছে জমির মধ্যে। ওই যে আপনাদের পরে একটা কথা বললেন না, যদি মানে চুক্তি সম্পন্ন হওয়ার পর যদি মানে শরীরকে দিয়ে দেয়, ওইটা ওইটা হলো এখানে মূল কথা। যদি দিয়ে দেয় অর্থাৎ আর সে যদি নিয়ে নেয় হস্তগত করে, তাইলে ঠিক আছে, তাইলে তো মনে এখানে করেন ঠিক আছে। কিন্তু দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ হস্তগত হওয়ার আগ পর্যন্ত এটা সুফাটা সাব্যস্ত হয়েছে মানে পরিপূর্ণভাবে। আবার সে যদি মাঝখানে আবার সাক্ষী রাখে, হ্যাঁ, মানে এটা আমার জমি, মানে এটা এসে কি বলে সে যে ওনার কাছে বিক্রি করছে তার পাশে গিয়ে আমার জমি রয়েছে, ঠিক আছে, তুমি এটা সাক্ষী থাকো, বা ক্রেতার কাছে গিয়ে মানে আবার বললো এটা এটা কিন্তু আমি এটার হকদার, তো এটার দ্বারা তার মানে সুফাটা মানে কি হইলো, আরো জোরালো হইলো বা সাক্ষীরা শক্তিশালী কি হইলো। শুরু করে থাকবে? কিন্তু মূল কথা হচ্ছে ভাই, মানে যখন এর জিনিসটা তাকে মানে একবার হাতে কি হাতে করে পাইবো থাকবে? তখন। সাক্ষীরা কি থাকবো যে মুস্তারি এবং বলেন। হাতে হাতে বলতে, এটা তো স্থাবর সম্পত্তি না, জমি তো হাতে হাতে দেওয়ার মতো কোনো মাসালা নেই। জমি তো হলো আপনার কাগজপত্র বর্তমান যে সিস্টেম ওইটাই আমাদের, তো এখানে হাতে দেওয়া তো মূলত এখানে ওই তো যে আর জমি কাগজপত্রই। কাগজপত্র। আর হ্যাঁ আপনি, হ্যাঁ। আমি যে বলতেছি এই যে সাক্ষী, সাক্ষী যে কথাটা বলতেছে, ওই হ্যাঁ, সাক্ষীরা কিসের উপরে থাকবে? সাক্ষী থাকবে যে মুস্তারি এবং শারিকের মধ্যে যে ক্রয়টা সম্পন্ন হয়েছে, ক্রয় চুক্তিটা সম্পন্ন হয়েছে, ওই চুক্তির উপরে সাক্ষী থাকবে, নাকি না সফি যে আসলে তার জমি আছে শারিকের সাথে, ওইটার সাক্ষী থাকবে? সাক্ষী মূলত কিসের উপরে? এখন সাক্ষীটা মনে করেন কি বলে, মানে এখানে দুইটা স্রোত হইতে পারে, হ্যাঁ। আপনি যখন ক্রয় মানে হম। ক্রয় কি বলে মানে কি বলে ক্রয় বিক্রয় এই চুক্তিটা সম্পাদন মানে তার সাথে সম্পন্ন করছেন, তো এটার উপর আপনি একটা সাক্ষী রাখলেন, এটার দ্বারা আপনার মানে কি বলে, মানে ক্রয় বিক্রয় এটার মানে কি বলে আপনি যেটা কিনতেছেন বা বিক্রি করতেছেন, এটা একটা মানে সাক্ষী জোরালো হলো। আর যদি আপনি ক্রয় বিক্রয়ের আগে মানে এখানে সাক্ষী রাখেন, যে মানে কি বলে সাক্ষী বলতে মানে আপনার শরিক যে ব্যক্তি আরেকজনের কাছে বিক্রি করছে, আপনি এখন মানে ওই জায়গাতে থেকে সাক্ষী রাখলেন যে এরকম এরকম আমি কিন্তু এই জায়গার হকদার, আমি হচ্ছে কি সফিয়া, তার সফি, এর একটা মানে সাক্ষ্য রাখলেন। ওইটা হচ্ছে মানে কি আপনার মামলা মোকদ্দমার জন্য আপনার সুফাটাকে শক্তিশালী মানে করবে, জোরালো করবে। দুইটা স্রোত এখানে হইতে পারে, বুঝছেন? আসলে সামনে আরো ব্যাখ্যা আছে, এখানে মূল কিতাব শুরু করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে দেখি আর চলি আমরা সামনে। আচ্ছা ঠিক আছে। হুম। বুঝছো?
আচ্ছা, এখন এসকাল তো ছিল, এখন এসকালের জবাব তাহলে জবাব কি ছিল? হ্যাঁ দেখেন এসকালের জবটা দিতেছি। একটা আচ্ছা, একটা বই আছে বুঝছেন, একটা কিতাব আছে গায়াতুল বয়ান, ওইখানে মানে যে মোস্তানেব উনি লেখেন, দেখেন এই যে গ্রন্থের লেখক সুফার সঙ্গে হাক্ক শব্দটি সংযোজন করে। এখন উনি যে উত্তরটা দেবেন এটা দ্বারা মানে ফুললি মানে মিনিংটা মানে বোঝা যায়। তো গায়াতুল বয়ানের লেখক এখানে সুফার সঙ্গে হাক্কুন শব্দটা সংযোজন করে এভাবে সংজ্ঞা প্রদান করেছেন যে আশ-শাফাআতু ইবারাতুন আন হাক্কি তামাল্লুকি ফিল আকারি লিফা লিদাফিয়া জরুরিল জিওয়ার। আশ-শাফাআতু, হ্যাঁ আশ-শাফাআতু ইবারাতুন আন হাক্কি তামাল্লুকি ফিল আকারি লিদাফিয়া লিদাফিয়া জরুরিল জিওয়ার মানে প্রতিবেশী। অর্থটা খেয়াল করেন, প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশিত্বের ক্ষতি প্রতিহত করার জন্য স্থাবর সম্পত্তিতে মালিকানা লাভের অধিকারকে সুফা বলা হয়। বুঝছেন, প্রতিবেশীর ক্ষতি হুম। প্রতিহত করার জন্য স্থাবর সম্পত্তিতে মালিকানা লাভের অধিকারকে সুফা বলা হয়। তো এখানে হক্কুন শব্দ ইউজ করে বুঝছেন একবারে পরিপূর্ণ অর্থটা বুঝে গেছে। আগেরটা যদি হক্কুন শব্দটা থাকতো তাহলে পরিপূর্ণ মানে কি বলে সংজ্ঞাটা পরিপূর্ণ হতো, মুস্তাকিল হতো। আশুফাত ইবারাতুন আন হক্কি তামাল্লুকি ফিল আকারি লিদাফি দরিল জিওয়ার, মানে আমার জায়গায় আমার পাশে যে জমিটা আছে ওটার, আমি যদি মনে করেন এটা তার পাশে যে জমিটা আছে ওনার কাছে বিক্রি না করে যদি আমি যদি অন্যের কাছে বিক্রি করি, অন্যের কাছে বিক্রি করার কারণে নতুন মানুষ তার আখলাক তার আচরণ সম্পর্কে কি আমি জানি না, তখন আমি সফিয়া, তো তার একটা কি থাকে, তার দ্বারা আমার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে। তো মূলত এটাই বলতেছে যে প্রতিবেশীর ক্ষতি প্রতিহত করার জন্য স্থাবর সম্পত্তিতে মালিকানা লাভের অধিকারকে, মালিকানা লাভের অধিকারকে কি বলা হয়, সুফা বলা হয়। আর আগেরটা বলা হয়েছে কি দেখেন, ডাইরেক্ট বলছে কি ইয়া, ডাইরেক্ট বলছে প্রতিবেশী অথবা কি বলে শরিক হওয়ার কারণে ক্রয়কৃত মূল্যে, এটা ক্রয় করার কারণে কি কি হয়, ডাইরেক্ট মালিকানা হয়, ডাইরেক্ট মালিক হয়ে যায়, এরকম একটা কথা বলছেন। আর এখানে বলছেন মালিকানার হক বা মালিকানার অধিকারটা কি হয়, লাভ হয়, বা মালিকানার অধিকারটা এখানে পাওয়া যায়। কথাই বুঝতে পারছেন ভাই? স্থাবর সম্পত্তিতে মালিকানা হুম। লাভের অধিকারকে শোভা বলা হয়, এখানে অধিকারটা বুঝেছে, আর এখানে ডাইরেক্ট বলছে মালিক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই সংজ্ঞাটি গ্রহণ করা হলে উক্ত আপত্তি আর থাকে না, সুতরাং এই সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা বলে গণ্য হবে। আর অন্যান্য ব্যাখ্যাকারগণ যদিও হাক শব্দটি উল্লেখ করেননি, তবে সম্ভবত তাদেরও এই এই ভাবার্থের উদ্দেশ্য। তো মূলত আপনারা মানে কি বলে সুফার সংজ্ঞা এটা বলতে পারেন, আর সুফাআতু ইবারাতুন আন হক্কি তামাল্লুকি ফিল আকারি লিদাফি লিদাফি জরুরিল জিওয়ার, প্রতিবেশীর ক্ষতি প্রতিহত করার জন্য স্থাবর সম্পত্তিতে মালিকানা লাভের অধিকারকে, মালিকানা লাভের অধিকারকে সুফা বলা হয়। আর আগে আমরা বলছিলাম প্রতিবেশী অথবা শরিকানা বা প্রতিবেশীর ভিত্তিতে ক্রেতার ক্রয়কৃত মূল্যে স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করাকে, ডাইরেক্ট মালিকানা লাভ করাকে আমরা বলছি কি হয়, মানে কি বলে সুফা বলে। বুঝছেন, আর এখানে বলছে মালিকানা লাভের অধিকার, মূলত সুফাটা মূলত কি অধিকার, এটা ডাইরেক্ট মালিকানা না। তো এটা আমরা বলতে পারি জামিয়া মানের এই ইয়াটা সংজ্ঞাটা। জি জি। আচ্ছা, আবিধানিক ও হুজুরের সংখ্যাটা বললেন, হ্যাঁ আবার বলবো। আপাতত যে সংখ্যাটা বললেন, না এই সংখ্যাটা যে বললেন ওইটা আহ, বলতে আমি যেখানে আমি তো মনে করি কিতাবটা যে পিডিএফটা আমি যেটা বলছিলাম যে ওইটা খুলে রাখছি, ঠিক আছে? জি। আর আপনাকে বলছিলাম না, আমি আপনাকে বলছিলাম না আমি যে পাঠাগার থেকে কর্মী পাঠাগার থেকে আমি হেদায়ত এগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমি মূলত ধরতেছি ওইখানে প্রথম যে সংখ্যাটা বললেন হ্যাঁ ওই সংখ্যাটা ক্যাফে আছে, ক্যাফে আর কিতাবের মধ্যে আছে, হাসিয়ার মধ্যে দেওয়া আছে এখানে। আপনার প্রথম সংখ্যাটা দেওয়া আছে আর কি, সুপার যে হিয়া তামাল্লুকুল বুকাআতি বিমা কম আল মুস্তারি বিশাতি আউল জিবারি, এই সংখ্যাটা দেওয়া আছে। কিন্তু আপনি বর্তমানে যে সংখ্যাটা বলেন মানে যেটা আহ আহ, পরিমিত যে সংখ্যাটা, যে, হুম। এখন যেটা বলেন ওইটা নাই। ওইটা যদি বলেন লিখে নিতে পারি, যে তো এটা একটু ভালো বা বিস্তারিত। মানে এটা এখন বলবো আপনারা লিখবেন এমনটা? হ্যাঁ, একটু একবার ইজিলি, একটু হালকা মতো একটু একবার বলে লিখে আচ্ছা আমি নিবো আর বলি কি। আবার, আশ-শুফাআতু হ্যাঁ, ইবারাতুন আন হক্কি এবার তামাল্লুকি